ক্লাস 12 আজকে আমরা ইলেকট্রিসিটি পরের পার্টটা শুরু করছি, মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স। আচ্ছা, মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স কি? যে কোনো পরিবাহী পদার্থই মধ্যে কিছু মানে পরিবাহিতা কারণটাই হলো তার মধ্যে মোবাইল চার্জের জন্য, তাই না? মোবাইল চার্জ ক্যারিয়ার্সের জন্য চার্জ ক্যারিয়ার্স যেমন হলো, যেটা তোমার পরিবাহীর ক্ষেত্রে হলো ইলেকট্রন হলো চার্জ ক্যারিয়ার। আমরা জানি যে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে হলো তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইলেকট্রন এবং হলো অর্ধপরিবাহীর জন্য হলো দুটো, এরপরে তোমার সেমিকন্ডাক্টর পড়বে, তখন পড়বে তোমরা ইলেকট্রন এবং হলো হোলস বা গর্ত যেটাকে বলি, তার জন্য সেমিকন্ডাক্টরের মধ্যে হলো তড়িৎ প্রবাহিত হয়। তাহলে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হয় হলো মোবাইল চার্জ। যে মোবাইল চার্জের জন্য তড়িৎ প্রবাহিত হয় সেটা হলো ইলেকট্রন। এবার তোমরা বলতে পারো যে ইলেকট্রোলাইটের মধ্যে কী বলছে? ইলেকট্রোলাইটের মধ্যে হলো ধনাত্মক এবং ঋণাত্মক যে আয়নগুলো থাকে সেগুলো হলো তড়িৎ পরিবহন করে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে তাহলে এরা হলো তড়িৎ পরিবহন করে, এই কারণেই হলো কোনো একটা পদার্থ হলো তড়িৎ পরিবহন করে মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্সের জন্য। আচ্ছা, এবার তো মোবিলিটি হলো কি? মোবিলিটি হলো একটা একক ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য যতটা ড্রিফট ভেলোসিটি প্রয়োজন। তাহলে মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স, এই যে চার্জ ক্যারিয়ার যেটা ইলেকট্রন হতে পারে পরিবাহীর ক্ষেত্রে, বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন এবং হোলস হতে পারে, সেই যে চার্জ ক্যারিয়ারগুলোর মোবিলিটি থাকবে, সেই মোবিলিটিটা কী জিনিস? সেটা হলো একক ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য সেই চার্জ ক্যারিয়ারগুলো যতটা পরিমাণ ড্রিফট ভেলোসিটি প্রয়োজন, সেটাই হলো মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স, ঠিক আছে? সেটাকে আমরা মিউ দিয়ে চিহ্নিত করি, মিউ ইকুয়ালস টু ড্রিফট ভেলোসিটি ডিভাইডেড বাই ই। এবার ই যদি এক হয়, তাই বলেছি যে একক ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য যতটা পরিমাণ ড্রিফট ভেলোসিটি প্রয়োজন একটা চার্জ ক্যারিয়ারে, সেটাই হলো তার মোবিলিটি। তাহলে আমার কী হচ্ছে? মিউ ইকুয়ালস টু হলো ভিডি বাই হলো ই। আবার ড্রিফট ভেলোসিটি আমরা এটাকে পড়েছি, এটা হলো কিউ ই টাও বাই এম, যেখানে টাও হলো মিন টাইম অফ রিল্যাক্সেশন, যেটা কিউ হলো চার্জ, হ্যাঁ, এম হলো তার মাসটা কত হবে সেটা। তাহলে মিউ ইকুয়ালস টু এখানে যদি বসাও কিউ টাও বাই এম। এবার যদি ইলেকট্রনের ক্ষেত্রে কী হবে? এই চার্জ ক্যারিয়ার্সটা কিউ হলো ই হয়ে যাবে, ইলেকট্রন হয়ে যাবে। হোলসের ক্ষেত্রে কী হবে? চার্জ ক্যারিয়ার্সটা হলো প্লাস ই হয়ে যাবে। তাহলে এখানে হলো টাও ই হলো মিন টাইম, এখানে হলো টাও এইচ হোলসের জন্য, বুঝতে পারলে? তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে মোবিলিটি হলো এরকম, হোলসের ক্ষেত্রে হলো মোবিলিটি এরকম। তাহলে এসআই ইউনিট কত হবে? এসআই ইউনিট হলো এখানে হলো মিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। এবার দেখো রিলেশন বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড দ্য মোবিলিটি। তাহলে রিলেশন কারেন্ট এবং হলো এই মোবিলিটির মধ্যে রিলেশনটা কী? তাহলে তড়িৎ পরিবহন করবে কোনো একটা চার্জ ক্যারিয়ার, তড়িৎ পরিবহন করবে। সেই তড়িৎ পরিবহন করার জন্য, তাহলে তড়িৎ পরিবহন কী কারণে হয়? তোমরা দেখলে যে ড্রিফট ভেলোসিটি নিয়ে হলো তড়িৎ পরিবহন, চার্জ ক্যারিয়ারগুলো যখন ড্রিফট ভেলোসিটি পায় তখন হলো তার মধ্যে হলো কন্ডাক্টিভিটি তৈরি হয়, তাই না? কন্ডাক্টিভিটি মূল কারণে হলো তাই। তাহলে এবার তোমরা জানো আই ইকুয়ালস টু ই এন এ ইন্টু ভিডি, এটা তোমরা পড়েছো যে যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে কতটা পরিমাণ হলো তড়িৎ পরিবাহিত হবে সেটার মান। এর আগে আমরা রিলেশনটা জানি, ই এন এ বাই ভিডি, যেখানে ই হলো চার্জ ক্যারিয়ারের আধান, যেটাকে আমরা ইলেকট্রন বলবো পরিবাহীর ক্ষেত্রে, এন হলো নাম্বার ডেনসিটি, এটা হলো নাম্বার ডেনসিটি অফ পার ইউনিট ভলিউম, কি এখানে হলো এ ইন্টু এল, এ হলো ক্রস সেকশনাল এরিয়া বা ক্রস সেকশনাল এরিয়া, এল হলো যে পরিবাহীটা তার হলো লেন্থ, ঠিক আছে? তাহলে ই এন এ মিউ ই ইন্টু হলো ই, এটা হলো ইলেকট্রনের জন্য, বা এটা ইলেকট্রনের জন্য, এটা হলো কারেন্ট, এটা যাচ্ছে। কিন্তু সেমিকন্ডাক্টর, ইলেকট্রন মানে পরিবাহীর ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে? সেমিকন্ডাক্টরের মধ্যে আইটাই দুভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কিনা কিছুটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় ইলেকট্রনের জন্য, কিছুটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় হোলসের জন্য। দুধের মিলিতভাবে হলো তড়িৎ পরিবাহিতা হলো আই, ঠিক আছে? তাহলে এবার এখানে আই ই জায়গায় কী বসবে? ই এন এ ইন্টু হলো ভিই, ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, প্লাস হলো ড্রিফট ভেলোসিটি অফ হোলস। তাহলে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন তো আমরা জানি যে এন ইন্টু মিউ ই হয়ে যাবে, এখানে হলো পি ইন্টু মিউ এইচ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কমন নিলে আই ইকুয়ালস টু ই কমন নিলে, তাহলে যেটা বাদ বাকি থাকলো এন মিউ ই প্লাস হলো পি মিউ এইচ, যেখানে হলো পি হলো নাম্বার অফ হোলস পার ইউনিট ভলিউম,
এখানে এন হলো নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। বুঝতে পারলে? তাহলে কি যদি মাত্র শুধু পরিবাহের মধ্য দিয়ে যদি হলো শুধু ইলেকট্রনে যাবার জন্য তড়িৎ পরিবহন হয়, সেই কারণে আই ইকুয়ালস টু শুধুমাত্র পরিবাহের ক্ষেত্রে আই ইকুয়ালস টু ই এন এ মিউ ই ইন্টু ই। এখানে ই হলো মোবিলিটি অফ ইলেকট্রন। কিন্তু সেমিকন্ডাক্টরের জন্য ইলেকট্রন এবং হোলস দুটোর জন্যই তড়িৎ পরিবাহিত হয়, সেই জন্য এখানে তার জন্য কিছুটা পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এটা হলো ইলেকট্রনের জন্য, হোলসের জন্য, দুটা যোগ করে যে মোট যে কারেন্টটা সেটা হলো আই ইকুয়ালস টু ই এ ই ইন্টু এন মিউ ই প্লাস পি মিউ এইচ। বুঝতে পারলেন? আচ্ছা, এবার দেখি আমরা যে তাহলে কন্ডাক্টিভিটি তাহলে কতটা হচ্ছে। তাহলে কন্ডাক্টিভিটি আই ইকুয়ালস টু কত হয়ে কন্ডাক্টিভিটি বের করতে যাচ্ছি আমরা, তার মানে সিগমা বের করতে যাচ্ছি। তাহলে সিগমা বের করার আগে আমরা কি জানি, আই ইকুয়ালস টু ভি বাই আর, ওহমস ল অনুযায়ী তাহলে ভি ইকুয়ালস টু ই এল, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখান থেকে পাচ্ছি ই এ বাই রো, ইকুয়েশন নাম্বার 2 ধরে নিলাম। তাহলে ইকুয়েশন নাম্বার 1 আর 2 থেকে পাই আই এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দাও। তাহলে রিপ্লেস করলে ই এ ই ইন্টু এটা। তাহলে এবার 1/ρ ইকুয়ালস টু হলো এই জিনিসটা আসছে। তাহলে রেজিস্টিভিটি, তাহলে রেজিস্টিভিটির যদি হলো তুমি 1/ρ করো তাহলে কন্ডাক্টিভিটি আসবে। কন্ডাক্টিভিটি হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়ালস টু ই এন মিউ ই প্লাস মিউ এইচ। ঠিক আছে? তাহলে এটা হলো রিলেশানটা, তোমরা মনে রাখবে। তাহলে কি দেখা যাচ্ছে যে মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স, তার মানে কন্ডাক্টিভিটি যে কোনো একটা পদার্থে থাকবে, কী কারণে পরিবাহিতা, তার হলো মোবাইল চার্জ ক্যারিয়ারের জন্য থাকবে। পরিবাহের ক্ষেত্রে সেটা হলো ইলেকট্রন, অর্ধপরিবাহের ক্ষেত্রে সেটা হলো ইলেকট্রন এবং হোলস, এবং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সেক্ষেত্রে হলো ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তড়িৎ পরিবহন করবে। এবার এই মোবিলিটি কী জিনিস? মোবিলিটি হলো প্রত্যেকটা চার্জ ক্যারিয়ার যে একক ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য যতটা পরিমাণ ডিপ ভেলোসিটি দরকার সেটাই হলো তার মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স। তাহলে ইলেকট্রনের মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স হলো মিউ ই, যেটা হলো হোলসের ক্ষেত্রে হলো মিউ এইচ। তাহলে এটা হলো মিউ ইকোয়ালস টু ভিই বাই হলো ই হলো একক যদি হয়, তাহলে ভিডি ইকোয়ালস টু মিউ। ঠিক আছে? তাহলে এখান থেকে ভিডির ভ্যালুটা যদি বসা তাহলে মিউ ইকোয়ালস টু কিউ টাও বাই এম, টাও যেখানে হলো রিল্যাক্সেশন টাইম, তাই না? আচ্ছা, ইলেকট্রনের ক্ষেত্রে বেরো গেলো, হোলসের ক্ষেত্রে বেরো। তাহলে কি পরিবাহীর ক্ষেত্রে কতটা পরিমাণ তড়িৎ পরিবহন করবে? আই ইকুয়ালস টু ই এন এ মিউ ই ইন্টু ই। সেমিকন্ডাক্টরের জন্য ইলেকট্রন এবং হোলস উভয়ের জন্য তড়িৎ পরিবহন করবে। তাহলে যে কোনো হলো তোমার পরিবাহের ক্ষেত্রে সেই পরিবাহিতা কত বা কন্ডাক্টিভিটি কত সেটা তুমি রিলেশন বের করতে পারো। সেটা হলো দাঁড়াচ্ছে সিগমা ইকুয়ালস টু ই এন মিউ ই প্লাস হলো মিউ এইচ। ঠিক আছে? আচ্ছা, যদি হলো পরিবাহী হয় তাহলে সেক্ষেত্রে হলো তোমার মিউ এইচটা থাকবে না, 0 হয়ে যাবে, পিটা 0 হয়ে যাবে, তাহলে ই এন মিউ ই হয়ে যাবে শুধু। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখি আমরা যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি কী করে হলো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে রেজিস্টিভিটি হলো যে কি কার উপর নির্ভর করে, সেটা হলো নাম্বার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রনস আর হলো কলিশন টাইম টাওয়ের উপর হলো নির্ভর করে থাকে, তাই না? তাহলে তাহলে রেজিস্টিভিটি রো ইকুয়ালস টু এম এন স্কোয়ার ইন্টু টাও। ঠিক আছে? এবার মেটালের ক্ষেত্রে কী হচ্ছে? তাহলে মেটালের ক্ষেত্রে হলো ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো এখানে রিল্যাক্সেশন টাইমের সাথে হলো ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে কত? রেজিস্টিভিটি হলো ইনক্রিজ করবে মেটালের ক্ষেত্রে। আর কন্ডাক্টিভিটি কী হচ্ছে? কন্ডাক্টিভিটি হলো 1/ρ রেজিস্টিভিটি, তাহলে হলো কন্ডাক্টিভিটি হলো ডিক্রিজ করে। ঠিক আছে? তাহলে রেজিস্টিভিটি হলো কার উপর ডিপেন্ড করে আছে? রেজিস্টিভিটি হলো নাম্বার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রন, তার মানে কোনো পরিবাহের মধ্যে যতটা পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকবে সেটার উপর হলো তার রেজিস্টিভিটি বা রোটা হলো নির্ভর করবে। আর কি কলিশন টাইম, অর্থাৎ কিনা যেইটুকু সময়ের মধ্যে যে দুটা ইলেকট্রন পরস্পরের সাথে হলো ধাক্কা খাচ্ছে। এবার দেখো টেম্পারেচারটা যত হলো ইনক্রিজ করে তত হলো মুক্ত ইলেকট্রনগুলো হলো স্বাধীনভাবে হলো আরও বেশি পরিমাণ চলাচল করতে পারে। যত স্বাধীনভাবে চলাচল করতে পারবে নিজেদের মধ্যে হলো কলিশনটা হলো আরও বাড়বে, তাই না? তাহলে কলিশনটা হলো আরও বাড়বে। কলিশনটা আরও বাড়া মানে কি? এই যে দুটা কলিশনের মাঝখানে যে সময়টা সেটা হলো খুব কম হবে। তাহলে বুঝতে পারলে দুটি কলিশনের মাঝের সময়টা হলো, সংঘর্ষের মাঝের সময়টা হলো খুব কম হবে। নাম্বার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়বে তাপমাত্রা বাড়লে, আর কলিশন টাইমটা হলো কমে যাবে। তাহলে কলিশন টাইমটা কমে যাওয়ার অর্থ কী বোঝে? রেজিস্টিভিটি হলো ইনক্রিজ করে যাবে আর কন্ডাক্টিভিটি হলো ডিক্রিজ করে যাবে। তাহলে কীভাবে? রো ইকুয়ালস টু রো জিরো 1 প্লাস আলফা টি মাইনাস টি জিরো, যেখানে টি জিরো হলো ঘরের তাপমাত্রায় টেম্পারেচার, আলফা হলো রোধ গুণাঙ্ক। এবার দেখো রেজিস্টিভিটির সাথে তাহলে টেম্পারেচারে যদি আমরা একটা গ্রাফ করি কীরকম দেখাবে? গ্রাফটা হলো এইরকম দেখাচ্ছে। দেখো গ্রাফটা এরকমভাবে হলো উঠছে। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়।
সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি হলো তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, কলিশন টাইম ট্যাবের খুব একটা পরিবর্তন হয় না তাপমাত্রা বৃদ্ধির সাথে, এটাকে আমরা নেগলিজেবল ধরতে পারি। কলিশন টাইম ট্যাবের খুব একটা পরিবর্তন হয় না তাপমাত্রা বৃদ্ধির সাথে, এটাকে আমরা নেগলিজেবল ধরতে পারি। ঠিক আছে, এবার মুক্ত ইলেকট্রনের সংখ্যার ক্ষেত্রে কী হবে, সেমিকন্ডাক্টর যত হলো তাপমাত্রা বাড়বে তত হলো সেমিকন্ডাক্টর, বুঝতে পারলে যে এখানে পিএন জাংশন ডায়েট যখন পড়বে তখন তোমরা সেমিকন্ডাক্টর বলতে পারো, যেখানে হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুব কম থাকে। তার মানে হলো একটা আরেকটাদের সাথে হলো দৃঢ়ভাবে বন্ধনে আবদ্ধ থাকে, তাই না? তার মানে যেমন হলো যদি তোমার অনেকগুলো পরমাণুর মধ্যে 10 লক্ষ পরমাণুর মধ্যে হলো একটা মাত্র হলো ইম্পিউরিটি অফ অ্যাটম যোগ করা হয়, তাই না? সেই ক্ষেত্রে হলো সেটা হলো সেমিকন্ডাক্টর। সিলিকন আর জার্মেনিয়াম যেমন হলো সবচেয়ে আলোচিত সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ে। এদের ক্ষেত্রে হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা হলো কম থাকে। যত হলো তাপমাত্রা বাড়বে তত হলো কী হচ্ছে, তাদের মধ্যে যে বন্ধনটা, যে ইলেকট্রনিক যে বন্ধনটা থাকে সেই বন্ধনটা হলো ভাঙতে শুরু করে। যত ভাঙবে তাতে হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা তত বাড়বে। তাহলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা হলো বৃদ্ধি পাবে। কীভাবে বৃদ্ধি পাবে? এক্সপোনেনশিয়াল হারে হলো বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এবার মুক্ত ইলেকট্রনের সংখ্যা যদি বাড়ে তাহলে কী হবে, কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে আর রেজিস্টিভিটি ডিক্রিজ করে। তোমরা জানো যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে তত সেক্ষেত্রে হলো কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ করে যাবে, তার ক্ষেত্রে হলো রেজিস্টিভিটি ডিক্রিজ করে যায়। তাহলে কীভাবে হলো সেটা বাড়ে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা NT = N0 e⁻ EG KB × T। যেখানে দেখো নতুন নতুন টার্ম পড়ছি আমরা। ইজি হলো এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ কার্ডের মাঝখানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে। ঠিক আছে, যোজ্যতা এবং হলো পরিবাহী পটি, যোজ্যতা পটি এবং পরিবাহী পটি। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো নিশ্চয়ই, যে কোনো হলো পরমাণুর ক্ষেত্রে যখন হলো যোজ্যতা কক্ষ থাকে আর হলো পরিবাহী কক্ষ থাকে, যখন হলো ইলেকট্রনটা হলো যোজ্যতা কক্ষ থেকে হলো পরিবাহী কক্ষে যায় তাহলে সেক্ষেত্রে হলো সেটা হলো তড়িৎ পরিবহন করতে শুরু করে। যেমন হলো মেটালের ক্ষেত্রে সেই এনার্জি গ্যাপটা হলো ওভারল্যাপ করে যায় পরস্পরের সাথে, আর সেটাই হলো এনার্জি গ্যাপ। মানে যোজ্যতা কক্ষ এবং হলো তার পরিবাহী যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মধ্যে যে হলো এনার্জির যে ব্যবধান, শক্তির যে ব্যবধান, সেটাই হলো এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ এটার ক্ষেত্রে হলো মেটালের ক্ষেত্রে হলো পরিবাহীর ক্ষেত্রে ওভারল্যাপ করে যায়, কোনো গ্যাপ থাকে না। যেমন হলো অর্ধপরিবাহীর ক্ষেত্রে হলো সেটা কম বেশি করে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি অর্ধপরিবাহী কখন হবে, যদি <1 ইলেকট্রন ভোল্ট হয় এই এনার্জি গ্যাপের পরিমাণ, তাহলে সেটা হলো অর্ধপরিবাহী হবে। যদি হলো >1 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে পদার্থটি হবে অন্তরক পদার্থ। তার মানে কি বলছে, যে মুক্ত যে ইলেকট্রনগুলো তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন হলো যোজ্যতা কক্ষ থেকে পরিবাহী কক্ষে যাবে, সেটা হলো যেতে পারবে না অন্তরক পদার্থের ক্ষেত্রে। এনার্জি গ্যাপটা এতটাই বেশি, 1 ইলেকট্রন ভোল্টের থেকে যদি বেশি হয়। ঠিক আছে, কেবি হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট ধরা হয়ে থাকে। তাহলে রো প্রপোর্শনাল টু 1/n, তাহলে 1/ρ = কত, 1/ρ0 e⁻ EG কেবিটা, ঠিক কেবিটি। তাহলে এখান থেকে রো = পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে কোন পদার্থ হলে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী হবে, কোনো পদার্থ হলো অন্তরক হবে, কার উপর নির্ভর করবে, এনার্জি গ্যাপের উপর নির্ভর করবে। তাহলে রেজিস্টিভিটি কীভাবে পরিবর্তন হচ্ছে, এইভাবে হলো টেম্পারেচার বাড়ার সাথে সাথে ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে হলো মেটালের ক্ষেত্রে হলো ইনক্রিজ করে যায়, এটার ক্ষেত্রে হলো ডিক্রিজ করে যায়। বুঝতে পারলেন? তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি, তাহলে কী বলছে, তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে কী হবে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা হলো বৃদ্ধি পাবে। মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হলো তাদের মধ্যে কলিশনটা হলো আরও বাড়বে। কলিশনটা এত বাড়বে যে দুটো কলিশনের মাঝখানে যে টাইমটা প্রায়, সেই টাইমটা আমরা হলো সেই টাইমটা হলো কমে যাবে। তাহলে টাইম কমা মানে কি বলছে, এখানে হলো রেজিস্টিভিটি বাড়বে। আচ্ছা, এবার নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন, মেটালের ক্ষেত্রে তো এমনি নাম্বার ডেন্সিটি বেশি থাকে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হলো এটা খুব একটা নির্ভর করবে না, এটা হলো নাম্বার অফ মেটেরিয়ালসের নাম্বার অফ ইলেকট্রনের উপর নির্ভর করে না খুব একটা। এখানে রেজিস্টিভিটিটা এখানে হলো সাধারণত হলো কলিশন টাইমের উপরই হলো নির্ভর করে আছে। তাহলে কন্ডাক্টিভিটি হলো ডিক্রিজ করে যাবে, রেজিস্টিভিটি হলো ইনক্রিজ করে যাবে। কিন্তু খুব বেশি যখন তাপমাত্রা হয়ে যাবে তখন কিন্তু আর হবে না, এটা নর্মাল টেম্পারেচারে। কিন্তু যদি টেম্পারেচার একদম অনেকটা পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু এটা হলো সুপার কন্ডাক্টিভিটি হয়ে যাবে, তাই না? তখন কিন্তু আর নির্ভর করবে না এইভাবে। সেটা পরবর্তী আমাদের আলোচনার ক্ষেত্রে এখানে দরকার নেই আমাদের। আচ্ছা, তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে, কলিশন টাইম ট্যাবের কোনো পরিবর্তন হয় না তাপমাত্রা বৃদ্ধির সাথে, শুধু মুক্ত ইলেকট্রনের সংখ্যা এক্সপোনেনশিয়াল হারে হলো বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কীভাবে বৃদ্ধি পাচ্ছে, এইভাবে হলো বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারলে? তাহলে দুটো গ্রাফ কিন্তু হলো অপোজিট। আচ্ছা,
নেক্সট দেখি আমরা এর আগে আমরা ওহমস ল পড়েছিলাম, তাহলে ওহমস ল এর ক্ষেত্রে হলো কিছু এবার লিমিটেশন আছে। দেখো ওহমস ল যখন তোমরা পড়েছো তখন ওখানে দেখবে যে কি বলছে যে ওখানে যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর দুই প্রান্তে বিভব পড়বে, তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে এই উপর ভিত্তি করে দু রকমের হলো পদার্থ পাওয়া যায়, একটা হলো ওহমিক কন্ডাক্টর, একটা হলো নন ওহমিক কন্ডাক্টর, মানে যারা ওহমস ল মেনে চলে, যারা হলো ওহমস ল মেনে চলে না। ঠিক আছে, তাহলে ওহমিক কন্ডাক্টর যারা ওহমস ল মেনে চলে, যেক্ষেত্রে হলো পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু হলো কারেন্ট হয়, তাদের হলো ওহমিক কন্ডাক্টর বলবো আমরা, তাই না। তাদের যেমন হলো পিওর কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে ধনাত্মক এখানে হলো, এখানে কি বলছে যে গ্রাফটা হলো অরিজিন দিয়ে যাবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে যদি হলো বিভব প্রভেদের সাথে হলো তড়িৎ প্রবাহের একটা গ্রাফ করি আমরা। নন ওহমিক কন্ডাক্টর যেমন হলো মেটালের ক্ষেত্র হয়ে থাকে নন ওহমিক কন্ডাক্টর, এটা পিওর না, সেক্ষেত্রে কী হবে, যদি হলো তাপমাত্রা বাড়ার সাথে সাথে একটা নির্দিষ্ট তাপমাত্রার পর এটার আর কিন্তু আর যেমন দেখো এতদূর পর্যন্ত কিন্তু হলো ঠিকই ছিল, হঠাৎ করে দেখো এই জায়গাটায় গিয়ে হলো চেঞ্জ হয়ে গেল, তাই না। আচ্ছা, এখানটায় হলো তোমার ভি হবে, এদিকটা হলো আই হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে দেখো এতদূর পর্যন্ত কিন্তু এই পয়েন্ট পর্যন্ত সেটা হলো ওহমিক ছিল, হঠাৎ করে টেম্পারেচারটা হচ্ছে আগে যেমন আগেরটায় আমরা বলছিলাম যে বেশি তাপমাত্রার ক্ষেত্রে সেটা আর হলো ওহমস ল মেনে চলে না, যে তাপমাত্রা হলো আরও বৃদ্ধি পেলে গ্রাফটা হলো এখান থেকে বেঁকে গেল, তাই না। এই যে গ্রাফটা বেঁকে গেল এখান থেকে, তার মানে এটা হলো এতদূর পর্যন্ত ওহমিক ছিল, এখান থেকে নন ওহমিক কন্ডাক্টর হয়ে গেল। ঠিক আছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, সেমিকন্ডাক্টর যেমন পিএন জাংশন ডায়োড, সেক্ষেত্রে হলো যে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স ভার্সেস কারেন্ট ড্র করি তাহলে তাদের হলো এরকম যাবে। ঠিক আছে, পিএন জাংশন এটা হলো সম্মুখ বায়াস, এটা হলো বিপরীত বায়াস। সম্মুখ বায়াস মানে যেখানে হলো পজিটিভ প্রান্তটা হলো পিএন জাংশনে, যদি হলো পিএন জাংশন এরকম হলো, পিটাকে আমরা সাধারণত পজিটিভ বলে থাকি, তাহলে এই প্রান্তটা যখন ব্যাটারির ধনাত্মকের সাথে যুক্ত আর এনটা যখন ঋণাত্মকের সাথে যুক্ত সেটা হলো সম্মুখ বায়াস, সেক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, প্রবাহ মাত্রা আর হলো তড়িৎ প্রবাহে। আর যদি তোমার বিপরীত বায়াস হলো মানে পিএন জাংশন ডায়োডের যদি হলো পি এর সাথে হলো ব্যাটারির হলো ঋণাত্মক প্রান্ত আর এনের সাথে যদি ধনাত্মক প্রান্ত যুক্ত থাকে তাহলে এটা হলো বিপরীত বায়াস হবে, সেক্ষেত্রে এরকম হবে। বুঝতে পারলে, তাহলে লিমিটেশন অফ ওহমস ল, তাহলে ওহমস লর ক্ষেত্রে হলো ওহমিক কন্ডাক্টর আর হলো নন ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর যেগুলো হলো ওহমস ল মেনে চলে, যেখানে পোটেনশিয়াল ভার্সেস কারেন্টের যে তোমার গ্রাফটা হবে সেটা হলো পাসিং থ্রু দ্য অরিজিন, মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, নন ওহমিকের ক্ষেত্রে এইরকমই যদি মেটাল হয়, এরকম মেটালের ক্ষেত্রেই হলো টেম্পারেচার যদি অনেকটা বেশি আমি বাড়াই তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর সেটা আর তোমার ওহমস ল মেনে চলে না, এটা নন ওহমিক কন্ডাক্টরে হলো পরিণত হয়, যেমন এই গ্রাফটা হলো শো করছে এখানটায়। বুঝতে পারলে, আচ্ছা এবার আসি আমরা রেজিস্ট্যান্স ইন সিরিজ আর প্যারালাল, এটা তো তোমরা জানোই, তোমরা তো আমি আর বলবো না এখানে বেশি, যে এখানে সিরিজে যোগ করলে এরকম হয় যে বেড়ে যায়, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হলো যে কোনো রেজিস্ট্যান্সের থেকে হলো বড় হয়ে থাকে আর প্যারালালে হলো ছোট হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পড়ি যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, এটা হলো এখানে ইম্পর্টেন্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, সেল অর্থাৎ হলো ব্যাটারি, যখন ব্যাটারিটা হলো কোনো একটা পরিবাহীর সাথে হলো যুক্ত করা হয় অথবা হলো না করা হয়, যখন না করা হয় অর্থাৎ কিনা ওপেন সার্কিট যখন থাকে তখন ব্যাটারির যে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত এদের মাঝখানে হলো ইলেকট্রোলাইটগুলো থাকে, তাই না। আচ্ছা, ইলেকট্রোলাইটগুলো থাকার জন্য সেটা হলো তড়িৎ পরিবহন করে। যখন আমি একটা বাইরের বর্তনীর সাথে যুক্ত করলাম, মনে করো আর রেজিস্ট্যান্সের সাথে আমি ব্যাটারিটাকে যুক্ত করলাম, তখন কি হচ্ছে যে বাইরের দিকে হলো এটা ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে হলো তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হলো বাইরের সার্কিট। কিন্তু ভেতরের থেকে ঠিক তার অপোজিট ডিরেকশান হয়। অপোজিট কী হচ্ছে যে ইলেকট্রোলাইটের যে আয়ন্সগুলো থাকে সেই আয়ন্সগুলো কী হচ্ছে লোয়ার পোটেনশিয়াল থেকে, যেখানে হলো কম বিভব প্রভেদ থেকে বেশি বিভব প্রভেদের দিকে যায়, অর্থাৎ কিনা ঋণাত্মক থেকে বাইরে হলো ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ যাচ্ছে, ভেতরে হলো ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে তড়িৎ যাচ্ছে। বুঝতে পারলে, এটা হলো সেলের ভেতরে যে রাসায়নিক পদার্থগুলো আছে তার জন্য হয়ে থাকে। এবার দেখো যে এই যে এখানে যে বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, বিপরীত দিকে কারেন্ট যাওয়ার জন্য এখানে একটা পোটেনশিয়াল ড্রপ তৈরি হচ্ছে, তাই না। পোটেনশিয়াল ড্রপ তৈরি হচ্ছে এখানে, তাহলে এখানে কি বলছে
এই পোটেনশিয়াল ড্রপ তৈরি হওয়ার জন্য নিশ্চয়ই এখানে আরও একটা হলো তার মানে কি এখানে পজিটিভ আয়ন্সগুলো কী করছে, সব হলো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যাচ্ছে, আর হলো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাওয়ার জন্য এখানে যদি অ্যাকুমুলেট হতে থাকে পজিটিভ চার্জগুলো, তার মানে এখানে পজিটিভ হয়ে যাবে। নেক্সট একটা পজিটিভ আসবে যখন, তখন কী হবে, রিপালশন করবে, বিকর্ষণ করবে। সেই বিকর্ষণটাই হলো রেজিস্টিভিটি, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। মানে সেলের ভেতরের যে রেজিস্টিভিটি, তাই না, সেখানে হলো কারেন্টটাকে যেতে হলো বাধা দিচ্ছে। অর্থাৎ কিনা আরও একটা পজিটিভ আয়নকে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যেতে হলো বাধা দিচ্ছে, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যেতে বাধা দিচ্ছে। বুঝতে পারলে? তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা তাহলে কার উপর ডিপেন্ড করে? ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে নেচার অফ দ্য মেটেরিয়াল, তার মানে এই সেলটা কী দিয়ে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে থাকে। আর কি থাকে? ডিস্টেন্স, প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স। ডিস্টেন্স কি? এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের যে মাঝখানের যে ব্যবধান, তার উপর ডিরেক্টলি প্রপোর্শনাল। এরিয়া, তার মানে কি, এই যে তড়িৎ দাঁড়গুলো কতটা পরিমাণ হলো ক্ষেত্রফল, তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছি, ইনক্রিজ করবে উইথ দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার। ঠিক আছে, এটা হলো ইনক্রিজ করে, তার মানে কি বলছে, এই যে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, এটা হলো ইনক্রিজ করবে উইথ দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার, তাপমাত্রা হ্রাসের সাথে সাথে। তাহলে কার কার উপর ডিপেন্ড করবে? নেচার অফ দ্য মেটেরিয়াল, এটা হলো ডিস্টেন্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ইলেকট্রোডস, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ইলেকট্রোডস, আর ইনক্রিজ উইথ দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝতে পারলে বাইরের সার্কিটে যখন যুক্ত করা হয় তখন ব্যাটারির ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে হলো কারেন্ট যাচ্ছে, কিন্তু ভেতরে সেলের ভিতরে ইলেকট্রোলাইটগুলো যে পজিটিভ আয়ন্সগুলো কী করছেন, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাবে। এই লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাওয়ার জন্য এদের মধ্যে একটা রেজিস্টিভিটি তৈরি হয়, তাই না? তার মানে যখন পজিটিভ আয়নগুলো একটা জায়গায় হলো অ্যাকুমুলেট হচ্ছে, পজিটিভ সব পজিটিভ আসছে, যখন হলো আরেকটা পজিটিভকে আসতে হলো বাধা দিচ্ছে, এই বাধার বিরুদ্ধে কাজ করছে, এটাই হলো আমার রেজিস্টিভিটি, ভেতরের সেলের ভেতরের যে রেজিস্ট্যান্সটা। বুঝতে পারলে? তাহলে কী বলছে, রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য ইলেকট্রোলাইট অফ এ সেল টু দ্য ফ্লো অফ কারেন্ট বিটুইন ইটস ইলেকট্রোডস ইজ কল্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এবার আয়ন্সগুলো যখন একদিক থেকে আরেক দিকে যাবে, নিশ্চয়ই এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। আর কারেন্ট তাহলে কোন দিকে যাচ্ছে? ভেতরের দিকে কারেন্ট যাচ্ছে, হলো ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে কারেন্ট যাচ্ছে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে কারেন্ট যাচ্ছে, কারণ পজিটিভ আয়ন্সগুলো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাচ্ছে, অর্থাৎ কিনা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, সেজন্য কারেন্ট যাচ্ছে হলো নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। বাইরের সার্কিটে হলো পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এই যে যাওয়ার জন্য এখানে একটা হলো যে রেজিস্ট্যান্স অফার করছে, সেটাই হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। এর জন্য এখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, তাহলে বাইরের যে পোটেনশিয়াল অ্যাকচুয়ালি সার্কিটে দেওয়ার কথা, সেইটা হলো টোটাল পোটেনশিয়ালটা পাচ্ছে না, কিছুটা পরিমাণ ড্রপ হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলছি হলো নষ্ট ভোল্ট বলছি। ঠিক আছে, সেটাকেই আমরা বলছি হলো নষ্ট ভোল্ট বলা হচ্ছে। এই দেখো এখানে বলছে রিলেশন বিটুইন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স ইএমএফ পোটেনশিয়াল। তাহলে দেখো টোটাল ইএমএফ, ব্যাটারির যে ইএমএফ ভি প্লাস ভি প্রাইম, যেখানে হলো এখানে হলো ভি, এটা হলো ভি প্রাইম। ঠিক আছে, ভি প্রাইম হলো ভেতরে সেলের ভিতরে যে আই মাইনাস স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। তাহলে টোটাল ইএমএফ কত? তড়িৎচালক বল, ব্যাটারির তড়িৎচালক বল আই আর প্লাস আই আর। তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এবার ভি ইকুয়ালস তার মানে কি? তার মানে ভি হলো এই যে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, ই মাইনাস ভি প্রাইম, কিছুটা পরিমাণ কমে যাচ্ছে, এই যে এতটা পরিমাণ কমে গেল, এটাকেই বলছে হলো নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট বলা হচ্ছে। পোটেনশিয়াল লস হচ্ছে, পোটেনশিয়াল ড্রপ হচ্ছে অ্যাক্রস দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স এই ভি প্রাইম। এর জন্য বাইরের সার্কিটে টোটাল ব্যাটারির ইএমএফটা হলো পাচ্ছে না, ব্যাটারির টোটাল ভোল্টেজটা হলো বাইরের সার্কিটে পাচ্ছে না, কিছুটা পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে বলছিল নষ্ট ভোল্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান কত? আর ইকুয়ালস টু ই মাইনাস ভি বাই আই, ই মাইনাস ভি বাই আই। তাহলে আই এর ভ্যালু কত? ভি বাই আর, এখানে বসালাম ই মাইনাস ভি বাই ভি ইন্টু হলো আর। বুঝতে পারলে? স্পেশাল কেস যখন হলো কোনো সার্কিট যখন ওপেন থাকে, ওপেন সার্কিটে কী হবে? ওপেন সার্কিটে হলো ভি ওপেন থাকলে হলো ভি ইকুয়ালস টু বাই। ঠিক আছে, ওপেন সার্কিট তার মানে হলো ব্যাটারির সাথে বাইরের রেজিস্ট্যান্সের সাথে হলো কোনো কানেকশান থাকে না। তাহলে কোনো কানেকশান যদি না থাকে, তাহলে টোটাল ইএমএফ অফ দ্য সেল হলো ওপেন সার্কিটে ইকুয়ালস টু ভি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এতটা পরিমাণ হলো ভোল্টেজ ড্রপ হচ্ছে সেলের জন্য, এটাকে বলছে নষ্ট ভোল্ট। সেটা কিন্তু আমরা মাল্টিমিটার দিয়ে যখন ভোল্টেজ পরিমাপ করবে বা হলো ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করব, এইটা কিন্তু আমরা ধরতে পারি না। এই যে নষ্ট ভোল্টটা কিন্তু আমরা কখনোই হলো মেজার করতে পারি না, সেই কারণে এটাকে নষ্ট ভোল্ট বলা, যে মেজারেবল না সেটাই কারণে সেটাকে নষ্ট ভোল্ট বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা
এবার দেখি আমরা কম্বিনেশন অফ সেলস। এবার সেল যেমন রেজিস্ট্যান্স আমরা হলো তোমরা সিরিজে যোগ করো, প্যারালালে যোগ করো, তেমনি সেলগুলোকে আমরা হলো সিরিজে এবং প্যারালালে যোগ করতে পারি। সেলগুলোকে যখন আমরা সিরিজে যোগ করবো তখন দেখো প্রত্যেকটা ইএমএফ আছে, একটা E1 একটা হলো E2। তাহলে এর জন্য এখানে পোটেনশিয়াল কত হবে, এই যে এটার জন্য এখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে V1 ইকুয়ালস টু E1 মাইনাস IR1, V2 ইকুয়ালস টু E2 মাইনাস IR2। ঠিক আছে, এই যে এখান থেকে যেটা লিখবো আমরা, তাহলে Vn যদি n নাম্বার অফ সেলস সিরিজে থাকে তাহলে Vn ইকুয়ালস টু En মাইনাস IRn। তাহলে টোটাল ভি কত, সাম অফ ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ড্রপ V1 প্লাস ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ইচ সেল, তাই না? তাহলে এখানে হলো তোমার V1 প্লাস V2 প্লাস V3 আপ টু Vn। এবার এটার বদলে যদি আমি একটাই যদি সেল লাগাতাম তাহলে আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট হতো। তাহলে E1 প্লাস E2 En হলো ই ইকুইভ্যালেন্ট, আর হলো ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট, আই আর ইকুইভ্যালেন্ট। বুঝতে পারলেন? এটা গেল। আচ্ছা, এটা হলো তোমার সিরিজে। যদি আমি প্যারালাল কানেকশন করতাম তাহলে কম্বিনেশন অফ সেলস এরকম হতো প্যারালাল কানেকশানে। তাহলে এখানে কি পোটেনশিয়াল ড্রপটা সেম হতো, কারেন্টটা হলো আলাদা হতো। এখানে I1 কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে, I3 আপ টু হলো IN কারেন্ট যাবে। বুঝতে পারলে? তাহলে V ইকুয়ালস টু E1 মাইনাস IR1। তাহলে I1 ইকুয়ালস টু এখান থেকে কত আছে E1 মাইনাস V বাই R1, I2 ইকুয়ালস টু সেম হতে পারছো। তাহলে টোটাল আই কত হবে, সাম অফ ইন্ডিভিজুয়াল, তার মানে এখান থেকে হলো আই ঢুকছে, I1 I2 I3তে ভাগ হয়ে যাচ্ছে, আবার এখানে সব জুড়ে গিয়ে হলো আই পাওয়া যাচ্ছে। বুঝতে পারলে? তার মানে আই ইকুয়ালস টু টোটাল IN পর্যন্ত n নাম্বার অফ সেলস যদি কানেক্ট করি আমি, তাহলে এখানে কত প্রত্যেকটা বসা তুমি, তাহলে ফার্স্ট টার্মগুলো আলাদা হয়ে যাচ্ছে মাইনাস V বাই এটা। তাহলে এখানে এই পার্টটা এদিকে নিয়ে আসলে তুমি, তাহলে V ইন্টু R1 প্লাস R2 RN। বুঝতে পারলে? এই পার্টটা হলো তুমি এই যে এখানে দেখো R1 প্লাস R2 প্লাস RN, এটা হলো E1 প্লাস R2 ইন্টু হলো আই চলে গেল এইদিকে। ঠিক আছে, তাহলে এখানে V ইকুয়ালস টু কত, এখানে হলো V ইকুয়ালস টু তুমি LCM করো জায়গাটা E1 R2 E3 R3। ঠিক আছে, এই জায়গাটা হলো LCM করো ER2 E2 R1 EN R মাইনাস 1 R1 প্লাস R2, এখানটা হলো R1 ইন্টু হলো R2, এখানে হলো পরেরটার ক্ষেত্রে হলো তোমার R1 R2 RN ইন্টু হলো তোমার এগুলো চলে যাচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা দেখো এই জায়গাটায় হলো তোমার নেক্সট দেখি, তাহলে এখানে V ইকুয়ালস টু কত ই ইকুইভ্যালেন্ট মাইনাস আর ইকুইভ্যালেন্ট, তাই না? টোটাল V ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে ই ইকুইভ্যালেন্ট মাইনাস আর ইকুইভ্যালেন্ট। যে এখানে হলো ই ইকুইভ্যালেন্টের মান কত হচ্ছে, ই ইকুইভ্যালেন্টের মান হলো R1 R2, এখানে হলো R1 ই ইকুইভ্যালেন্টের মানে হলো R1 ইন্টু R2 ইন্টু RN, এখানে প্লাস হবে না, হ্যাঁ ইন্টু হবে R1 ইন্টু R2 ইন্টু হলো RN। আর আর ইকুইভ্যালেন্টের মান হলো তোমার R1 1 বাই R1 প্লাস 1 বাই R2 1 বাই RN। ঠিক আছে, এটা আর ইকুইভ্যালেন্টের মান হলে এখানে প্লাস হবে না, কিন্তু নিচেরটা গুণ করা আছে, এখানে আমার ভুল হয়ে গেছে, প্লাস বলে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছো এটা? তাহলে ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট যদি করি তাহলে এরকম দাঁড়াচ্ছে মানটা। আচ্ছা, এবার দেখো কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট ইন সিরিজ। সিরিজে হলো এন নাম্বার অফ সেলস যুক্ত থাকে, ম্যাক্সিমাম কারেন্ট যাবে। তাহলে এন নাম্বার অফ সেলস, তাহলে টোটাল ইএমএফ কত, প্রত্যেকটা সেলের হলো ই, তাহলে এন নাম্বার অফ সেলস হলো এন ই। ঠিক আছে, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, এন আর, প্রত্যেকটা হলো আর, তাহলে এন নাম্বার অফ সেলস কানেক্ট করা আছে এন আর, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আর প্লাস এন আর। আর হলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স হবে সার্কিট, তাহলে আই ইকুয়ালস টু কত আছে টোটাল ইএমএফ বাই হলো টোটাল রেজিস্ট্যান্স আই বাই আই ইকুয়ালস টু এন ই বাই আর প্লাস এন আর। বুঝতে পারলে এই জায়গাটা? এবার দেখো যদি আর যদি মাছ গ্রেটার দ্যান এন আর হয়, তার মানে কি বাইরের সার্কিটের রেজিস্ট্যান্সটা যদি ভেতরে সেলের রেজিস্ট্যান্স থেকে খুব বড় হয় তাহলে আই ইকুয়ালস টু এন ই বাই আর, এই টার্মটা নেগলিজেবল হয়ে যাবে। যদি লেস দ্যান হয়ে যায় তাহলে ই বাই আর হয়ে যাবে, দুটা কন্ডিশন হতে পারে। ঠিক আছে, ইন প্যারালাল যদি সার্কিট হয়, প্যারালাল সার্কিটের কথা হবে আর ইকুইভ্যালেন্ট, তো টোটাল রেজিস্ট্যান্স এখানে হলো এটা বের হলো আর প্লাস আর বাই এম নাম্বার অফ সেল যদি কানেক্ট করা থাকে আর বাই এম, তাহলে টোটাল ইএমএফ ই, তাহলে আই ইকুয়ালস টু কত টোটাল ইএমএফ ই বাই আর প্লাস আর এম, এখানে করলে এম ই বাই এম আর প্লাস আর। ঠিক আছে, এবার যদি হলো একইভাবে এখানে আর যদি মাছ লেস দ্যান আর বাই এম হয় তাহলে হলো এই ফার্স্ট টার্মটা হলো থাকবে না, তাই না? ফার্স্ট টার্মটা হলো থাকবে না, সেকেন্ড টার্মটা থাকবে শুধু, এখানটা হলো আর বাই এম হয়ে যাবে।
আর বাই এম, আর ই বাই আর প্লাস আর বাই এম হয়ে যাবে। তাহলে আর যদি মাছ লেস দেন তাহলে এই টার্মটা থাকবে না, তাহলে ইএম বাই আর হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইএম বাই আর। আর যদি হলো বেশি হয়ে যায়, খুব বড় হয়ে যায়, তাহলে এই সেকেন্ড টার্মটা থাকবে না, তাহলে ই বাই আর হয়ে যাবে শুধু। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে। এবার যদি মিক্সড গ্রুপিং করি, মিক্সড গ্রুপিং অর্থাৎ কিনা যদি হলো এন নাম্বার অফ সেলস হলো সিরিজে কানেক্ট করা আছে, এরকমভাবে হলো এম নাম্বার অফ সেলস হলো প্যারালালে কানেকশান আছে, এইরকম যদি হয় তাহলে এই দিক বরাবর হলো এন, এই দিক বরাবর হলো এম। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্স সার্কিটটা দাঁড়াচ্ছে তোমার এনই নাম্বার অফ সেলস আছে। এখানে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, এন আর বাই এন, আর হলো বাইরের যে সার্কিটটা আছে এটা, তাহলে টোটাল নাম্বার অফ সেলস তাহলে কত হচ্ছে এম এন। এন নাম্বার অফ সেলস হলো সিরিজে, এম নাম্বার অফ কলাম। টোটাল ইএমএফ ইন ইচ রো কত, এন ই। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, এন আর। এম টার্মসে আছে এম বাই এন আর, তাহলে আর প্রাইম ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এন আর বাই এম, এন আর বাই এম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, এন আর বাই এম। এই যে এটা যেমন করলাম এখানে এন আর বাই এম, তাহলে আই ইকুয়ালস টু টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ইএমএফ কত, এন ই। টোটাল রেজিস্ট্যান্স কত, আর বাই এন আর বাই এম, তাহলে এটা দাঁড়াচ্ছে। এবার আইটা কখন ম্যাক্সিমাম হবে, যখন এটা মিনিমাম হবে। তাহলে এটা মিনিমাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি, রুট ওভার অফ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, মাইনাস টু এ বি তো নেই, সেই জন্য একটা প্লাস টু এ বি করলাম। এবার দেখো এই পুরোটা হলো তোমার এই টোটালটা একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু। এবার এই পারফেক্ট স্কোয়ার এটা, মানে এটা কখনো হলো তোমার নেগেটিভ হতে পারে না, তাহলে এটা ইকুয়ালস টু হলো জিরো হবে। বুঝতে পারলে? তার মানে কত দাঁড়াচ্ছে, এম আর ইকুয়ালস টু হলো এন আর, তাহলে আর ইকুয়ালস টু এন আর বাই এন। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। তাহলে হলো ম্যাক্সিমাম হলো কারেন্ট যাবে, মিক্স সেলের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাবে যদি হলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু দ্য টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। ঠিক আছে, তাহলে আমরা কী পড়লাম আজকে? প্রথমে হলো এটা ভালো করে পড়বে তোমরা, মোবিলিটি অফ চার্জ ক্যারিয়ার্স পড়লাম, কীভাবে হচ্ছে টেম্পারেচারের উপর কীভাবে রেজিস্টিভিটি ডিপেন্ড করে আছে, লিমিটেশন অফ ওহমস ল তিনটার ক্ষেত্রে। এবার ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটা খুব ইম্পর্টেন্ট, নষ্ট ভোল্ট কাকে বলে সেখান থেকে। ঠিক আছে, সেখান থেকে হলো কম্বিনেশন অফ সেলস। ঠিক আছে, এতটুকু তোমরা দেখো। নেক্সট হলো পরের দিন আমরা পরের পার্টটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।